হ্যালো ফিউচার ক্রিয়েটর, ওয়েলকাম টু ফিজিক্স প্রিসেপ্টর। আজকের ক্লাসে আমরা প্রবাহী তড়িতের রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ধরে ধরে আলোচনা করছি। তোমরা ম্যাক্সিমামগুলোই নিজেরা পারবে, তবু একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? চলো, প্রথমের যে স্কুলটা মডেল স্কুল 1, প্রবাহী তড়িতের যে অঙ্কগুলো আছে সেগুলোকে ধরে ধরে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, তোমাদের কনফিডেন্সটা বাড়বে। তাহলে মডেল স্কুল 1, 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কটা বলেছে একটা ব্যাটারি আছে, 4 ভোল্টের ব্যাটারি, তার সঙ্গে 8 ভোল্টের যে ব্যাটারিটা এটা উল্টোভাবে কানেক্ট করা আছে। এদের সঙ্গে দুটো রোধ, 2 ওহম, আর এর রোধ হচ্ছে কত? 1 ওহম। এটা হচ্ছে 8 ভোল্ট। বহিস্থ বর্তনীতে রোধের মান আছে 9 ওহম। বহিস্থ বর্তনীতে রোধের মান কত? 9 ওহম। এটা আমার সার্কিট। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলেছে। এই বিন্দুটা এ, এই বিন্দুটা হচ্ছে বি। এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। আমরা এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করার সব থেকে সহজ পথ হচ্ছে বর্তনীর মূল প্রবাহ মাত্রা বের করা, আর এই 9 ওহম রোধের যে প্রান্তীয় বিভব বৈষম্য, এটাই হচ্ছে এ ও বি বিন্দুর বিভব বৈষম্য। ওকে, তাহলে আমাকে ভিএ মাইনাস ভিবি এইটা আমাকে জানতে বলেছে। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা আই সমান তুল্য তড়িৎ চালক বল। 8 ভোল্টের ব্যাটারি চাইছে এই দিকে তড়িৎ প্রবাহ পাঠাতে, 4 ভোল্ট চাইছে উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাঠাতে। তাহলে দুটো তড়িৎচালক বল তারা পরস্পর বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠাতে চাইছে এবং তারা শ্রেণী সমবায়ে আছে। তাহলে এদের কার্যকর তড়িৎচালক বলের মান হয়ে যাবে কত না, বড়টা মানে E2 মাইনাস U1। হ্যালো, এবার বর্তনীর তুল্য রোধ মানে ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ, এগুলো অ্যাকচুয়ালি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, সবটা মিলিয়ে যে তুল্য রোধ, তাহলে সবাই আছে শ্রেণী সমবায়। তাহলে 9 3 12, টোটাল 12। তার মানে এখানে 8 বিযুক্ত 4 বাই 12 মানে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা হয়ে গেল কত? আই, এটা 1/3 অ্যাম্পিয়ার হলো। তাহলে ভিএ মাইনাস ভিবি ওহমস ল থেকে বলতে পারি ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ 9 ওহম রোধটার প্রান্তীয় বিভব বৈষম্য, ওটাই কিন্তু এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে ভিএ মাইনাস ভিবি এটা হচ্ছে রোধ মানে 9 ইন্টু প্রবাহ মাত্রা ভোল্ট, তার মানে 3 ভোল্ট। 9টা হলো কত? 3 ভোল্ট। ওকে, অপশন সি ইজ কারেক্ট। এবার 10 অঙ্কটা লেখচিত্র দেওয়া আছে একটা, আমি ধরে ধরে করছি, তোমরাও খাতা পেন নিয়ে বসো, দেখবে ভালো লাগবে। শুনলে হবে না, খাতা পেন নিয়ে বসো। এই দিকে দেওয়া আছে কারেন্ট আই অ্যাম্পিয়ার এককে, আর সর্বোচ্চ প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম কারেন্ট চিত্রানুযায়ী 10 অ্যাম্পিয়ার হলো।
আর এই মানটা আছে, সর্বোচ্চ মানটা আছে 25। এদিকে সময় সেকেন্ড এককে আছে। আমরা জানি কোশ্চেনটা বলেছে 15 সেকেন্ড সময়, মানে 15 সেকেন্ড, দেখো 25 সেকেন্ড নয় কিন্তু 15 সেকেন্ড। 15 সেকেন্ড কোন একটা জায়গা, এইটা আমার 10, এটা আমার 20, তাহলে এইখানটা একটা 15 হবে। কোশ্চেনটা বলেছে 15 সেকেন্ড সময়ে প্রবাহিত আধান, তার মানে এইটুকুটা ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। আইটি লেখচিত্রের ক্ষেত্রফলটার যে মান, সেই মানটাই প্রবাহিত আধানকে নির্দেশ করবে, প্রবাহিত আধানের মানকে নির্দেশ করবে। তার মানে প্রবাহিত আধান কিউ সমান আইটি লেখচিত্রের ক্ষেত্রফল। আইটি যে লেখচিত্র, প্রবাহমাত্রা সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটাই প্রবাহিত আধানকে নির্দেশ করবে। তাহলে এখন আমার এই যে সেট করেছি যে অংশটা, ওটা ট্রাপিজিয়াম, তাহলে ওর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে হাফ। তাহলে এই সমান্তরাল বাহুটা হচ্ছে 15, আর ওপরে ছোটটা হচ্ছে কত না 5। কেন 5? এইটা 10 হলে তাহলে এটাও 10-এর মানকে নির্দেশ করছে, তাহলে এই যে ছোট্ট অংশটা, এইটা অ্যাকচুয়ালি কত? 5। তার মানে একটা বা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 15, আর একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? 5। তার মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল ইন্টু দূরত্ব ওদের 10, একক হবে কুলম এককে, কারণ অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড সমান কুলম হয়। তাহলে মান বসা, তাহলে 5 আর এদিকে 20, মানে 100 কুলম হবে। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট। অর্থাৎ এই যে লেখচিত্রটা দেওয়া আছে, এই লেখচিত্রের ক্ষেত্রফল বের করতে হবে, প্রবাহ মাত্রা এবং সময়। লেখচিত্রের ক্ষেত্রফল প্রবাহিত আধানকে নির্দেশ করবে। ওকে, কারণ ডেফিনেশনটা কি? আই সমান ডি কিউ বাই ডিটি। তাহলে ডি কিউ সমান আই ডিটি, এটা ছোট্ট অংশের জন্য, এটা টোটালটা কি হবে? ইন্টিগ্রেশন করতে হবে, কিউ সমান ইন্টিগ্রেশন এটা। তার মানে প্রবাহ মাত্রা এবং সময় যে লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেটাই তার প্রবাহিত আধানকে নির্দেশ করবে। কে ক্লিয়ার হয়েছে? এবার 11 দাগেরটা দেখো। দেখো আমি খুব আস্তে আস্তে ধরে ধরে করছি, যাদের কনফিডেন্সের, যারা পারছো, একটু ভয় লাগছে, আমি তাদের জন্যই করছি। আস্তে আস্তে তোমরাও শুরু করো, আমিও করছি। আমরা এইরকম একটা ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ আছে, হলো? ত্রিভুজের ভেতরে আর একটা ত্রিভুজ আছে, আর পরের ছবিটা হলো, আশা করছি ক্লিয়ার। এবার এ ও বি বিন্দুর তুল্য রোধ, মানে এই বিন্দুটা এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এ ও বি বিন্দুর তুল্য রোধ বের করতে বলেছে। প্রতিটা রোধের মান 10 ওহম করে, প্রতিটা রোধ 10 ওহম করে, সবাই 10 ওহম। তাহলে দেখো এই দুটো রোধ এই বিন্দুর সঙ্গে কানেক্টেড, এই দুটো বিন্দুতে কোনো রোধ নেই, তার মানে এই দুটো, এর একটা বিভব পাবো। এই যদি বর্তনীর বিভবটাকে নিয়ে ভাবো, ধরো এই বিন্দুর বিভব এ বি, ওটা সি, তাহলে এ বিন্দুর বিভবটা সব থেকে বেশি হবে, তারপরে হবে সি বিন্দুর বিভব, তারপরে হবে বি বিন্দুর বিভব। যদি আমি এটাকে হায়ার পোটেনশিয়ালের সঙ্গে কানেক্ট করি, আমি এদিকটাও করতে পারতাম। এ বি বলেছে তাই এটাকে হায়ার, বিটাকে লোয়ার ধরেছি, আর সি তাহলে এদের মাঝামাঝি কোনো একটা হবে। কিন্তু খেয়াল করো এই দুটো রোধেরই বিভব বৈষম্য ভিএ মাইনাস ভিসি, এদের বিভব বৈষম্য ভিসি মাইনাস ভিভি। তার মানে এরা দুজন হচ্ছে সমান্তরাল সমবায়, এরা দুজন হচ্ছে সমান্তরাল সমবায়, আর নিচেরটা হচ্ছে সমান্তরাল সমবায়।
তাহলে দুটো 10 ওহম রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে তুল্য রোধের মান কত হবে? গুণফল বাই যোগফল, তার মানে 5 ওহম। তার মানে এই দুটো মিলিয়ে 5 ওহম হবে, এই দুটো মিলিয়ে 5 ওহম হবে, আর এই দুটো মিলিয়ে 5 ওহম হবে। অর্থাৎ পরের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, এইটা দেখো সবাই, এইটা এইটা তাহলে এইটা হয়ে গেল 5 ওহম, এটা হয়ে গেল 5 ওহম, এটা হয়ে গেল 5 ওহম। ক্লিয়ার? এবার এই দিকে যে কারেন্টটা যাবে, এই কারেন্টটা এটা দিয়েও ফেস করবে, তার মানে এরা দুজন আছে সমান্তরাল। টোটাল কারেন্ট, এই বর্তনীর তুল্য রোধ হলো এটা। এইবার দেখো টোটাল যে কারেন্ট আসছে, কারেন্টটা এদিকে ধরো, টোটাল কারেন্ট হচ্ছে কত না আই। আমি ধরলাম কারেন্টের একটা পার্ট এদিকে গেছে, I1 এদিকে গেছে, তাহলে এই I1 কারেন্টটাই 5 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এরা দুজন আছে আমার শ্রেণী সমবায়। আর I2 কারেন্ট ভাগ হচ্ছে, মানে এদের দুজনের, তার মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, 5 5 শ্রেণী সমবায়ে আছে। তার মানে এটা হয়ে গেল 10 ওহম, তার সঙ্গে আবার 5, এটা আছে সমান্তরাল সমবায় এ বি। তাহলে তুল্য রোধের মান হয়ে যাবে কত? গুণফল বাই যোগফল। তার মানে বর্তনীর তুল্য রোধ 10 × 5 বাই 15 ওহম। হলো, এটা হয়ে গেল 10-এর 3, 11 অঙ্কটা হলো। এবার 12 অঙ্কটা দেখো। একটা বর্গক্ষেত্র, একটা বর্গাকার সার্কিট আছে। এই বর্গাকার সার্কিটে টোটাল ইনপুট কারেন্ট কত আছে দেখে নাও। আমার ইনপুট কারেন্টটা কত আছে দেখে নাও, আর আউটপুট কারেন্ট কত আছে দেখে নাও। কোথায় কত কারেন্ট, আইটা বের করতে বলেছি। এখানে ইনপুট কারেন্ট 3 অ্যাম্পিয়ার, এখানে ইনপুট কারেন্ট 5 অ্যাম্পিয়ার, আর এখানে ইনপুট কারেন্ট 4 অ্যাম্পিয়ার। হলো। কেসিএল বলেছে যে সামেশন অফ আই ইন ইকুয়ালস টু সামেশন অফ আই আউট। অর্থাৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে টোটাল ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট সেম হবে। তাহলে এটাকে আমরা বিন্দু বলে ধরে নিচ্ছি যেখানে 3টে কারেন্ট বাইরে থেকে আসছে আর একটা কারেন্ট বাইরে বেরোচ্ছে। তাহলে আই এর ভ্যালুটা হয়ে যাবে, এটা 3 জনের যোগফল, মানে 12 অ্যাম্পিয়ার। হলো। তাহলে দেখো অপশান সি ইজ কারেক্ট। এরপরে 13 দাগের প্রবলেমটা দেখো। 13 দাগের অঙ্কটা বলেছে গ্যালভানোমিটারের রোধের মান জি দেওয়া আছে, আর এর মান কত হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আর এর মান কত হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না। আচ্ছা, তড়িৎ প্রবাহ না হওয়ার কন্ডিশন কি হতে পারে? আইদার সেখানে কোনো ইএমএফ সোর্স নেই, বা এটা হতে পারে যে কোনো একটা রোধ সমবিভব সম্পন্ন দুটো বিন্দুর সঙ্গে যুক্ত। মানে কিরকম ব্যাপারটা দেখো, আমি যেটা বলতে চাইছি। 13 দাগের কোশ্চেনটা দেখো। 13 দাগের কোশ্চেনটা এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি, এর সঙ্গে একটা 500
ওহম একটা রেজিস্ট্যান্স আছে, এর সঙ্গে একটা আর রেজিস্ট্যান্স আছে, এটা আর। গ্যালভানোমিটার যে কিনা কারেন্ট ক্যালকুলেট করছে, এই গ্যালভানোমিটার দিয়ে কি হচ্ছে, কোনো কারেন্ট যাবে না। এখানে ব্যাটারিটা কত দেওয়া আছে না, ব্যাটারিটা দেওয়া আছে 2 ভোল্ট। দেখো, যদি এই বিন্দুটার বিভব 2 ভোল্ট হয়, আমরা বর্তনীর ওই সংযোগ বিন্দু মেরু বিশ্লেষণ, যদি এই বিন্দুর বিভব 2 ভোল্ট হয়, কারণ এইটাকে আমি ধরে নিচ্ছি 0 ভোল্ট, 0 ভোল্ট, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, মানে এটা 0, তার মানে এটা হবে 2, এটাও হবে 2। তাহলে দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, যে গ্যালভানোমিটারের মধ্যে এই কন্ডিশানে ভিজি ইকালস টু 0 হচ্ছে, মানে গ্যালভানোমিটারের 2 প্রান্তে যে বিভব পার্থক্য সেটা কিন্তু 0। কখন না, যদি এটা 2 ভোল্ট হয়। দেখো কিভাবে ভাববে, তাহলে এই যে 12 ভোল্টের ব্যাটারি আছে, এই 12 ভোল্টের ব্যাটারি এখানে নিচ্ছে 2 ভোল্ট, তাহলে বাকিটা এখানে নিশ্চয়ই 10 ভোল্ট আছে। টোটাল মিলিয়ে তো 10 আর 2 মিলিয়ে তো 12 হবে নাকি। তাহলে এই যদি 10 ভোল্ট নেয়, তাহলে এখানে কারেন্টটা বের করে নাও। তাহলে কারেন্ট, এখানে তো কোনো কারেন্ট নেই, এখানে তো কোনো কারেন্ট নেই, তাহলে কারেন্টটা, যে কারেন্টটা এখানে উৎপন্ন হচ্ছে, সেই কারেন্টটা এটা দিয়ে আসছে এবং ব্যাটারিতে ফিরে আসছে। এখানে I1, এই সার্কিটটায় কোনো কারেন্ট নেই। তাহলে 10 ভোল্ট যদি এর বিভব হয়, তাহলে 500 ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I সমান V/R, মানে 10/500, মানে 1/50 অ্যাম্পিয়ার হলো। তাহলে এই কারেন্টটা এখানেও আসছে, এখানেও কারেন্টের মান I সমান 1/50 অ্যাম্পিয়ার। তাহলে তার বিভব বৈষম্য জানা আছে, প্রবাহ মাত্রা জানা আছে। তাহলে আমরা বলতে পারি R ইকুয়ালস টু V/I। ভি এর মান 2 আর I এর মান 1/50, তাহলে হয়ে গেল 100 ওহম। বুঝা গেল? 13 হয়ে গেছে। পরিবাহিতার একক, রোধ মানে বাধা, আর পরিবাহিতা মানে কত সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, তাহলে তার একক কী হবে, সিমেন্স। ঠিক আছে, 14 দাগের অপশান এ হলো। এবার 15 দাগেরটা দেখো। তড়িৎ শক্তি সময়ের উপর নির্ভর করে। স্বাভাবিকভাবেই তড়িৎ শক্তি তার যে ফর্মুলা, সেটা ব্যয়িত তড়িৎ শক্তি হোক, তাপ উৎপন্ন হোক, যেই ফর্মেটেই যাক না কেন, শক্তি তার যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে আমার I²RT, নাহলে V²/R × T, যেটা খুশি হোক। তার মানে শক্তির মান সময়ের সঙ্গে সমানুপাতিক, সময়ের উপর নির্ভর করে। আবার শেষে বলছে যে শক্তি সমান ক্ষমতা ইন্টু P × T, এটাকেই আমরা বলছি P × T। তার মানে দেখো, এ আর আর দুটোই সঠিক এবং তার সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, 16 কোশ্চেনটা চলো। বলছে প্রদত্ত লেখচিত্র অনুযায়ী এ ও বি পরিবাহী দুটির রোধাঙ্কের অনুপাত। দেখো এই অঙ্কটা তোমরা করেছো, একবার দেখে নাও। এদিকে I, এদিকে V। হ্যালো, এটা A, এটা B, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা বলেছে 60 ডিগ্রি। IV লেখচিত্রের নতি রোধের মানকে নির্দেশ করে।
আইভিটা লেখচিত্রের নতি রোধের অনন্যককে নির্দেশ করে, ভিআই হলে রোধকে করত। তার মানে এখানে এম সমান ডেল আই বাই ডেল ভি ইকুয়ালস টু 1/r হলো। আমার এখানে কার অনুপাত চেয়েছে? রোধাঙ্কের অনুপাত চেয়েছে, তাহলে 1/ρ ইন্টু L/A। এইবার বলেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রো নতির সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে, তার মানে রো প্রপোর্শনাল টু 1/m। দেয়ারফর রো এ বাই রো বি, এম সমান কি ট্যান থিটা, তার মানে এম বি বাই এম এ। এম বি মানে হচ্ছে tan 60 ডিগ্রি বাই tan 30 ডিগ্রি, মানে √3 বাই 1/√3, মানে 3/1। দেয়ারফর অনুপাতটা হয়ে গেল রো এ ইজ টু রো বি ইকুয়ালস টু 3:1 হলো। তার মানে অপশান এ ইজ কারেক্ট। কি একদম বোঝা যাচ্ছে? কোনো সমস্যা নেই? আচ্ছা, এই স্কুলটা শেষ হয়ে গেছে। পরের স্কুল মানে মডেল স্কুল 2, বুঝতে পেরেছ? সেকেন্ড স্কুলের আমি 9-এর কোশ্চেনটা, কারেন্ট ইলেকট্রিসিটির এখানে ফার্স্ট কোশ্চেন 9 থেকে দিয়েছে। দুটো ব্যাটারি দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু খারাপ না, ভালো। দুটো ব্যাটারি, প্রথম ব্যাটারি তড়িৎচালক বলের মান 12 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1 ওহম। দ্বিতীয় ব্যাটারি উল্টো দিকে লাগানো আছে, মানে দুজনের তড়িৎচালক বল পরস্পরের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠাবে, এবং এরও অভ্যন্তরীণ রোধ 1 ওহম। এদের দুজনকেই আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করে বহিস্থ রোধ 3 ওহমের সঙ্গে যোগ করে দিয়েছি। 3 ওহমের সঙ্গে যোগ করে দিয়েছি। এটা কত আছে না, E1 ইকুয়ালস টু 12 ভোল্ট আর E2 ইকুয়ালস টু মানে EA EB। এটাকে তাহলে EA লেখো, এটাকে EB লেখো। এটা কত না 7 ভোল্ট হলো। আগে বর্তনীর মূল প্রবাহ মাত্রা বের করতে হবে। এর তড়িৎচালক বলের বেশি, এর তড়িৎচালক বল কম, তাহলে প্রবাহ মাত্রা এই দিকে যাবে। হ্যালো, তড়িৎচালক বল যার বেশি সে যে অভিমুখে তড়িৎ প্রবাহ পাঠাতে পারে সেটাই হবে তার কার্যকর প্রবাহ মাত্রা দিক। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা, বর্তনীর মূল প্রবাহ মাত্রা কি হবে? I ইকুয়ালস টু আমার তাহলে 12 মাইনাস 7 বাই এরা সবাই শ্রেণী সমবায়ে আছে, 5 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার হলো। এইবার বলেছে দেখো এ কোষের প্রান্তীয় বিভব বৈষম্য কত, মানে এ কোষ মানে কোনটা, এইটা। তাহলে এর প্রান্তীয় বিভব বৈষম্য, তাহলে দেখো আমরা জানি এখানে তড়িৎচালক বলের মান আর বিভবের যে সম্পর্ক দুটো হতে পারে। যদি একটা ব্যাটারি সে যদি বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় তখন ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর, আর যদি কোনো কোষের তড়িৎচালক বলের বিরুদ্ধে তড়িৎ প্রবাহ হয় তখন হবে ভি ইকুয়ালস টু ই প্লাস আইআর, মানে এটা ডিসচার্জিং মোড। যদি আধান ক্ষরণ করে তখন হবে ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর। এটা কার ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে। তাহলে দেখো ভি এ ইকুয়ালস টু ই এ মাইনাস আইআর। তাহলে ই এর মান কত দেওয়া আছে 12, আই এর মান 1, তার মানে 11 ভোল্ট। এটা হচ্ছে ভি এ।
আচ্ছা, বি কোষের বিভব পার্থক্য যদি বের করতে বলে তাহলে ভিবি ইকুয়ালস টু, তাহলে দেখো তড়িৎ প্রবাহটা কি হচ্ছে, তড়িৎ চালক বলের বিরুদ্ধে হচ্ছে, মানে ওই সেলটা ঠিক যেন চার্জিং মোডে আছে, মানে সে বাইরে থেকে আধান নিচ্ছে। এই অবস্থায় ইবি সমান ভিবি ইকুয়ালস টু ইবি প্লাস আইআর হবে। ইবির মান কত, 7 প্লাস 1 × 1 মানে 8 ভোল্ট হবে। হলো? তাহলে দেখো একেরটা হচ্ছে ডি আর হচ্ছে দুয়েরটা হচ্ছে আমার সি। 3 ওহম রোধের বিভব পার্থক্য, তাহলে 3 ওহমের বিভব পার্থক্য তাহলে কত হবে ওহমস ল অনুযায়ী, তাহলে 3 ওহম রোধের বিভব পার্থক্য হবে V3 ইকুয়ালস টু I × 3, তার মানে 3 ভোল্ট হয়ে যাবে। আর কি বলেছে, বর্তনীর কার্যকর তড়িৎচালক বল, তাহলে দুটো পরস্পরের বিপরীতমুখী হচ্ছে, তার মানে কি হবে এই যে বিয়োগফল যেটা করেছো, তাহলে কার্যকর তড়িৎচালক বল মানে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে কত না 12 - 7 ভোল্ট ইকুয়ালস টু 5 ভোল্ট। হলো? দেখো অপশান বি ইজ কারেক্ট। সব কিছু করে আমার দাঁড়াচ্ছে অপশান বি। এবার 10-এর প্রবলেমটা, এটাও আমাদের দোয়ারি বাবুর বইয়ের অঙ্ক, মানে ডেটাগুলো শুধু একটু চেঞ্জ আছে, না হলে একই। 32 ভোল্ট একটা ব্যাটারি, এটা 2 ওহম, আমাদের পরীক্ষার জন্য কঠিন অঙ্ক যতটা না গুরুত্বপূর্ণ, অঙ্কগুলোকে কতটা সহজভাবে ভাবা যায় সেটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? সুতরাং জিনিসগুলো কিভাবে হচ্ছে সেটা একটু খেয়াল করলেই তোমরা নিজেরাই সব পারবে, যদিও বেশিরভাগটা তোমরা নিজেরাই করে নাও। হলো? দেখো আগে আমি বের করব এই অঙ্কটা, প্রতিটা রোধ দেওয়া আছে এখানে 2 ওহম, এটাও 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 8 ওহম, 8 ওহম। যদি এর তুল্য বর্তনীটা একটু আঁকি আস্তে আস্তে, এই তিনটি রোধে যা প্রবাহ যাবে এটা একদম শেষ থেকে আসবো, কারণ দেখো প্রবাহ মাত্রা এখানে প্রবাহমাত্রা ভাগ হয়েছে, এখানে ভাগ হয়েছে, সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারবো না যে কে কার সঙ্গে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ে যুক্ত। তাই একদম যদি আমি এন্ডে আসি, এন্ডে বুঝতে পারছি এরা তিনজনের মধ্য দিয়ে একই প্রবাহ যাচ্ছে, তার মানে এরা তিনজন হচ্ছে শ্রেণী সমবায়, আর প্রবাহটা এই অংশে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এই 8 ওহম এই তিনটার সঙ্গে সমান্তরাল সমবায় আছে। অর্থাৎ পরের ছবিটা হবে এরকম, 32 ভোল্ট, 2 ওহম, 8 ওহম, 2 ওহম, 2 ওহম, 8 ওহম, যেরকম ছিল আর কি 8 ওহম, এই 2 4 2 এই তুল্য রোধ হয়ে যাচ্ছে কত না 8 ওহম। হলো? দেখো এই 8 ওহম এরা দুজন আবার সমান্তরাল সমবায়ে আছে, তাহলে দুটো 8 ওহম সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধের মান হবে কত 4 ওহম। অর্থাৎ আমি পরের ছবিটা টানতে পারি, 32 তাহলে 2 4 2
4 2 2 8 2 ওহম 2 ওহম। তাহলে আবার একই রকম 2 4 2, তারা আবার শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্য রোধ হয়ে যাচ্ছে পরের ছবিটা। হলো, তাহলে এই 8 আর এই 8 এরা আছে সমান্তরালে, তখন আবার 4 ওহম হয়ে যাবে। তার মানে পরের ছবিটা হচ্ছে পরের ছবিটা হচ্ছে 4 ওহম 2 ওহম 32 ভোল্ট। তাহলে দেখো 2 4 2 মানে 8 ওহম। তার মানে বর্তনীর তুল্য রোধ হয়ে যাচ্ছে 8 ওহম। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা, তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা তাহলে কত হবে? I ইকুয়ালস টু 32/8 অ্যাম্পিয়ার সমান 4। হলো, আমাকে বলেছে এই 4-এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, মানে এইখানে কোশ্চেন মার্ক, মানে I4 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। এই জায়গাটায় প্রবাহ মাত্রা পেতে গেলে আমি সেই জন্য পুরো সার্কিটটাকেই এঁকেছি, দেখো সুবিধা হবে। তাহলে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে কত না 4 অ্যাম্পিয়ার, উল্টো দিক থেকে ভাবো। তার মানে এই ব্যাটারিতে দেখো কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এই 4 অ্যাম্পিয়ার, এটা 8 এটা 8, তার মানে সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, আবার এখানে চলে এসো। তাহলে এখানে 4 অ্যাম্পিয়ার, এখানে আসছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এই দিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। পরের ছবিতে চলে আসো। তাহলে এইখানে আসছে 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার এখানে 8 8 8 ভাগ হয়ে যাচ্ছে, এটা 1 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে চলে আসো। তাহলে এই 8 মানে এইখানে হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার, তার মানে এখানেও কারেন্টটা হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। হলো, উল্টো দিক থেকে ভাবো, টোটাল ব্যাটারি কারেন্ট প্রডিউস করছে 4, তাহলে 2 ভাগে ভাগ হচ্ছে। এইভাবে ভাগতে 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 আমরা দেখে নিলাম যে 4 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। হলো, এবার নেক্সট প্রবলেম। সামনে পরীক্ষা, প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছ? প্রশ্ন যতই সহজ হোক না কেন, পরীক্ষার হলটা কিন্তু অন্যরকম হয় সবসময়। সুতরাং যত বেশি প্র্যাকটিস করবে তত হলে কম সমস্যায় পড়বে। 11 দাগের কোশ্চেনটা, কার্বন রোধকের প্রবলেম। তাহলে একটা কার্বন রোধকের চারটা বর্ণ থাকে, 1 2 3, এটা একটু দূরে থাকে। তাহলে প্রথমটাকে আমরা এ বি সি এবং ডি, এদের নম্বর, বুঝতে পেরেছ? তাহলে রোধের মান হয় ফর্মুলা আর সমান এ বি, মানে এরা পাশাপাশি বসবে। এবিটা কি, ওটা গুণ হবে না, ওটা পাশাপাশি বসবে, ইন্টু 10⁻C ওহম প্লাস মাইনাস d%। ডি তাকে বলা হয় তার সহনশীলতা। ডিকে কি বলা হয়? সহনশীলতা। তাহলে এইবার চলো নামগুলো লিখে দিই। তাহলে বি বি রয়, গ্রেট ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। প্রথম বিটা হচ্ছে ব্ল্যাক, তারপরেটা হচ্ছে ব্রাউন, মানে বুঝতেই পারছো ব্ল্যাক মানে একদম জীবন অন্ধকার,
তারপর ব্রাউন, অন্ধকারটা একটু কমছে। শেষের ডব্লিউটা হোয়াইট, আমার বৃদ্ধ বয়সে গ্রে ধূসর চুল হবে, তারপরে সাদা চুল হয়ে যাবে, চুলের বর্ণ চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই যে জি, মাঝখানেও জি আছে, মাঝখানের জি মানে কালারফুল জি হবে সবসময়, মাঝখানের বি মানে সব কালারফুল হবে। শুরুতে সব ব্ল্যাক, শেষে হচ্ছে হোয়াইট, আর মাঝখানের এগুলো সব কালারফুল হচ্ছে, বুঝতে পেরেছি? তাহলে ব্ল্যাকের জন্য 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। আর এই ডিতে মাত্র দুটো কালার হয়, গোল্ডেন হলে হবে 5% আর সিলভার হলে হবে 10%। যদি নো কালার, যদি কোনো কালার না থাকে, তখন তার টলারেন্স হয়ে যাবে 20%। তাহলে এখানে এ এর ভ্যালু কত আছে? এ মানে কমলা, অরেঞ্জ মানে 3। আচ্ছা, মানে এই কালারটা আছে প্রথমে, এটা ফার্স্ট, মানে এটা হচ্ছে আমাদের এখানে অনুযায়ী এ এর কালার। আচ্ছা, বি এর কালার আছে কি নীল, মানে ব্লু, মানে এইটা হচ্ছে বি এর কালার। আর সবুজ মানে গ্রিন, এটা হচ্ছে সি এর কালার। হলো, তাহলে আর বসিয়ে দাও এখানে। তাহলে এ আর বি পাশাপাশি বসবে, মানে 36 × 10⁵ ওহম। আর সহনশীলতা কত, কে আছে? রূপলি, সিলভার মানে 10%। আশা করছি ব্যাপারটা পুরোটা মনে পড়ে গেছে, যে এইভাবে আমরা কালার কোডের সাহায্যে রোধের মান নির্ণয় করতে পারি। তাহলে এটা অপশান এ ইজ কারেক্ট। এরপর একটা পোটেনশিওমিটার, একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে পোটেনশিওমিটারে। 10 মিটার দৈর্ঘ্যের একটি পোটেনশিওমিটার তারের মোট রোধ দেওয়া আছে, তড়িৎচালক বল দেওয়া আছে, নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত একটি তড়িৎ কোষ ও একটি বহিস্থ রোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত। বোঝা গেল? তাহলে পোটেনশিওমিটারের একটু ছবিটা টানতে হবে। পোটেনশিওমিটারের ছবিটা 10 মিটার তার দৈর্ঘ্যটা, তারের দৈর্ঘ্যটা কত না 10 মিটার লম্বা। এটা পোটেনশিওমিটারের তার এবি। এই তারের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, মানে এর দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এলটা বলে দিয়েছে 10 মিটার, আর এর রোধের মান আর এবি কত না 20 ওহম। পোটেনশিওমিটারের অঙ্কটা ভালো করে বুঝবে, হ্যাঁ? এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক, একটা দুটো অঙ্ক করলেই পোটেনশিওমিটারের সব অঙ্ক করে ফেলা যায়। ভালো করে শেখো, আমি খুব আস্তে আস্তে বোঝাচ্ছি। একটি 2 ভোল্ট তড়িৎচালক বল একটা ব্যাটারি লাগিয়েছে, এর সঙ্গে তার ভোল্টেজটা কত না E0 বলা হয় এটাকে, চালক কোষ 2 ভোল্ট, এর কোনো অভ্যন্তরীণ রোধ নেই। একটি বহিস্থ রোধ আর, এর সঙ্গে একটা আর ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটাকে অ্যাকচুয়ালি রাখা হয় পোটেনশিওমিটারের সেন্সিটিভিটিটাকে ঠিক রাখার জন্য। আমরা একটা পরিবর্তনশীল রোধ রাখি আর, বুঝতে পেরেছ? শ্রেণী সমবায় যুক্ত আছে। এই হয়ে গেল আমার পোটেনশিওমিটারের গঠন। এইবার একটা বহিস্থ তড়িৎচালক কোষ, একটা বহিস্থ তড়িৎচালক কোষকে যদি আমরা পোটেনশিওমিটারের সাহায্যে নিস্পন্দ বিন্দু পেতে চাই, তার মান নির্ণয় করতে চাই, এই অজানা কোষের ধনাত্মক মেরু আর পোটেনশিওমিটারের কোষের ধনাত্মক মেরু একটাই বিন্দুতে থাকতে হবে, নাহলে কিন্তু কোনো নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে না। দুটো অবস্থায় আমরা পোটেনশিওমিটারে নিস্পন্দ বিন্দু পাই না। যদি অজানা কোষের তড়িৎচালক বলের মান এই পোটেনশিওমিটারের তারের যে বিভব পার্থক্য সৃষ্টি করেছে এই চালক কোষ, যদি তার থেকে বেশি হয়, তাহলে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে না। আর 2 নম্বর, এই পোটেনশিওমিটারের যে ধনাত্মক প্রান্তটা আর এই চালক কোষের ধনাত্মক প্রান্তটা যেন
একটা বিন্দুর সঙ্গে এখানে এ বিন্দুর সঙ্গে যেন যোগ থাকে, তাহলেই নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। নিশ্চয়ই কারণটা বুঝতে পারছো। এবার একটা জকি, একটা গ্যালভানোমিটার আছে, একটা জকি আছে, জি হলো। এই যে কোষটা, তার তড়িৎচালক বলের মান কত? ই এর মান কত না 0.1 ভোল্ট। আর নিস্পন্দ বিন্দু পেয়েছে কত? 400 সেন্টিমিটারে। মানে এই যে দৈর্ঘ্যটা, মানে এ যে দৈর্ঘ্যটা কত না 400 সেন্টিমিটার, মানে হচ্ছে 4 মিটার। ভালো করে দেখো, পোটেনশিওমিটারে নিস্পন্দ অবস্থায় সে অজানা কোষের তড়িৎচালক বল নিখুঁতভাবে নির্ণয় করতে পারে। কেন না, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। এই অবস্থায় এখানে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তার মানে রোধের মানে এই কোষটার, অজানা কোষটার যদি অভ্যন্তরীণ রোধ থেকেও থাকে, তাহলে কিন্তু তার কোনো নষ্ট ভোল্ট পাওয়া যাবে না। আর নষ্ট ভোল্ট না থাকলে তার তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব পার্থক্য সমান হয়। এই কারণের জন্য পোটেনশিওমিটারের সাহায্যে আমরা অজানা কোষের তড়িৎচালক বলের মান ভোল্টমিটার অপেক্ষা অনেক নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। তাহলে এখন পোটেনশিওমিটারের কার্যনীতি থেকে বলতে পারি যে অজানা কোষের তড়িৎচালক বলের মান ই সমান এ জে। এ আর জে এর যে বিভব, সেটা এর সঙ্গে সমান। যদি সমান বিভব হয় তো ওই কন্ডিশনই তো তড়িৎ প্রবাহ হয় না বর্তনীতে, কি তাই না? তাহলে এ জে, তাহলে ভি এ জে সমান আই ইন্টু এখান থেকে এখান পর্যন্ত আর, মানে আর এ জে আই। তার মানে আইটা ঘুরছে কোনখান দিয়ে? আইটা এই সার্কিটের আই, মানে আই গেল বর্তনীতে, আই ফিরে এলো। কোনো এখানে তড়িৎ প্রবাহ দেয়া নেওয়া হয় না। এটাই হচ্ছে পোটেনশিওমিটারের অ্যাডভান্টেজ ভোল্টমিটার অপেক্ষা। হলো। তাহলে আই এর মান কি হবে? ই জিরো বাই এই ভেতরটা রোধ, মানে ক্যাপিটাল আর প্লাস আর এ বি। হলো। এটা হচ্ছে আই এর মান, কারণ এই সার্কিটটার রোধ মানে এই তারটার রোধ, মানে পোটেনশিওমিটার যে ওয়্যারটা ব্যবহার করছে 10 মিটার, তার রোধ প্লাস এই রোধ, এর তো কোনো রোধ নেই। তাহলে প্রভাবটা পেলে এখান থেকে এইখান পর্যন্ত যে রোধের মান, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের জন্য তার রোধ হচ্ছে আর এবি। তাহলে এই স্মল এলটার জন্য আমার রোধের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান আর এ জে, ওটাকে আমরা হচ্ছে হ্যাঁ আর এ জে, ঠিক আছে, বাই ক্যাপিটাল আর এ বি। তাহলে আর এ জের ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? আর এ জে সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর এ বি। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর এ বি। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। পোটেনশিওমিটারের ক্ষেত্রে এটাই একটা আলটিমেট প্রবলেম করার জন্য এই ফর্মুলাটা যথেষ্ট। কখন না, যখন কোনো অজানা কোষে তড়িৎচালক বল নির্ণয় করবে। কোনো জায়গায় হয়তো এই রোধের মান দেওয়া থাকবে না, তখন এটাকে জিরো করে দেবে, তখন এটা কেটে যাবে। তো মানে ই জিরো ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল, কোনো অসুবিধা নেই। অজানা কোষে তড়িৎচালক বলের জন্য এটা হচ্ছে আমার আলটিমেট প্রবলেম। এইবার আমাকে চেয়েছে আর এর মানটা চেয়েছে, বাকি সব আমার দেওয়া আছে, এই মানটা চেয়েছে, জাস্ট মান বসিয়ে দাও। তাহলে মান বসালে ই এর মান হচ্ছে কত না 0.1, ই জিরোর মান 2, আচ্ছা আর এ বির মান 10, স্মল এল এর মান 4, এটা হচ্ছে 10, আর আর এ বি এটা হচ্ছে 10। কেটে দাও। তাহলে আমার আর এর মান বের করতে বলেছে। আচ্ছা 20 ছিল বোধহয় আর এ বির মানটা, আর এ বির মানটা ছিল 20, হ্যাঁ এটা ছিল 20, 2। তাহলে
আর প্লাস 20 ইকুয়ালস টু 16/0.1 মানে 160, তাহলে আর ইকুয়ালস টু 140 ওহম। ভালো করে শুনবে, তাহলে কিন্তু এটা কোনো সমস্যা হবে না। এরপরে 13 দাগের অঙ্কটা, এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম। প্রদত্ত চিত্রে তড়িৎচালক বল ই এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। এটা দিয়ে তড়িৎ প্রবাহের মান হচ্ছে আমার আই কত না 3 অ্যাম্পিয়ার বলে দিয়েছি। এইখানে একটা রোধ আছে, রোধের মান R1 সমান 3 ওহম। R2 সমান 6 ওহম। এইটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। ভালো করে জিনিসটা দেখবে, ভালো লাগবে। R3 মান 6 ওহম। ব্যাটারি এটা ই দেওয়া আছে। আমাকে কোশ্চেনটা বলেছে ই এর মান কত, আর কোনো তথ্য দেওয়া নেই। ই এর ভ্যালু কত এটা জানতে চেয়েছি। এটা আমি একটা মেরু বিশ্লেষণের সাহায্যে করার চেষ্টা করি। দেখো, আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে 0 ভোল্টে আছে। হ্যালো, এটা 0 ভোল্টে আছে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কত না 12 ভোল্ট, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে, তাহলে এই বিন্দুর বিভবটা আমরা পেয়ে যেতে পারি এই তথ্য থেকে। কি রকম? যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এখানে, আমরা জানি যে তড়িৎ প্রবাহের দিকে ভোল্টেজ ড্রপ করে, কারণ তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কতটা ড্রপ করবে না, আই আর পরিমাণ ড্রপ করবে। তাহলে এখানে আই এর মান কত 3 অ্যাম্পিয়ার, আর কোনটা এটা, তার মানে এখানে যার ভোল্টেজ হবে 9 ভোল্ট ড্রপ করবে। তার মানে 9 ভোল্ট ড্রপ করলে, রেজিস্ট্যান্সগুলো সব ঠিক নেওয়া হয়েছে তো, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার 3 ভোল্ট। এটা যদি 12 ভোল্ট হয়, এটা হবে আমার 3 ভোল্ট। হলো। এইবার কারেন্ট দেখো, এইটা হচ্ছে আমার, এর পোটেনশিয়াল ডিফারেন্সটা কত পেয়ে গেছো বন্ধু? 3 ভোল্ট পেয়ে গেছে। এই যে কারেন্টটা এসছে 3 অ্যাম্পিয়ার, তার মানে এর রেজিস্ট্যান্স যেহেতু পেয়ে গেছো, তাহলে R2 মধ্য দিয়ে কারেন্টের মান যদি আমি I2 ধরি, তাহলে I2 মান কত হবে? বিভব V/R, তার মানে V মানে 3/6, তার মানে হাফ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখান থেকে এখানে। তাহলে বাকি কারেন্টটা কত না হাফ অ্যাম্পিয়ার যদি এখানে আসে, তাহলে বাকি কত না 5/2, তাহলে 5/2 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে আসছে, দিয়ে এই 5/2 হাফ হয়ে এখানে 3 অ্যাম্পিয়ার হয়ে সার্কিটটাকে কভার করছে। হলো। তাহলে যখন আমি পেয়ে গেছি আমাকে তড়িৎচালক বলের মানটা আমাকে কত এবার নির্ণয় করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে যে কোনো একটা জায়গা থেকে তুমি হিসেব করা শুরু করো। সার্কিটের আমি এই প্রান্ত থেকে আমি এই প্রান্তে এইখানে আসছি, তাহলে আমি যাচ্ছি কোন পথ দিয়ে? এই পথ দিয়ে ওপেন সার্কিটে যাচ্ছি, এখান থেকে গিয়ে এখান পর্যন্ত আসছি।
হলো। তাহলে জিরো তড়িৎ প্রবাহ আসছে কোন দিকে না এই দিকে, আমি তাহলে যাচ্ছি কোন দিকে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে। তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যাওয়া মানে তুমি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছ, মানে তোমার বিভবের পরিবর্তন ধনাত্মক হবে। কত ধনাত্মক হবে না আইআর পরিমাণ ধনাত্মক হবে। অর্থাৎ মানে কেভিএল বলেছে টোটাল ভোল্টেজ চেঞ্জ অ্যারাউন্ড এ ক্লোজ লুপ ডেল ভি ইকালস টু কত না জিরো। যদি ক্লোজ হয় জিরো, আর যদি ক্লোজ না হয় তাহলে ডেল ভির মানটা আইআর এর সঙ্গে সমান হবে। তাহলে দেখো আমি ও থেকে স্টার্ট করেছি, তাহলে যখন আমি এই পয়েন্টে এলাম তাহলে আমার তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যাচ্ছি। আমার ভোল্টেজের আমার রেজিস্ট্যান্সের মান কত দেওয়া আছে 6, কারেন্টের মান কত 5/2, তাহলে ভোল্টেজটা বাড়ছে। কতটা বাড়ছে না ভোল্টেজটা বাড়ছে, আইআর বাড়ছে। তাহলে আই এর মান কত না 5/2, আর এর মান কত না 6, এখানে পেয়ে গেলাম। এখানে আর কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে ব্যাটারির ছোট পাত থেকে যদি বড় পাতে যাওয়া হয়, মানে তুমি লোয়ার থেকে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছ, তাহলে এখানে ডিএলভি কি হবে পজিটিভ হবে, তার মানে প্লাস ই ইকুয়ালস টু এই পয়েন্টের পোটেনশিয়াল, মানে কতটা 3। এটা ভালো করে বুঝবে, আমি এই পয়েন্টের স্টার্টিং পয়েন্টের পোটেনশিয়াল থেকে আমি এখানে যাচ্ছি, ক্লোজ লুপ আমার প্রয়োজন নেই। তাহলে আমি তড়িৎ প্রবাহ আসছে কোন দিকে সেটা আমি সার্কিট অ্যানালাইসিস করে আমি বের করে নিয়েছি, কোন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টের মান কত সেটা ক্লিয়ার। এবার আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি অ্যারোটা দিয়ে রাখছি, এই ডাইরেকশানে মুভ করতে চাইছি। তাহলে আমি যে ডাইরেকশানে যাচ্ছি কারেন্ট যদি তার উল্টো দিকে আসে তাহলে আমার ডেলভি মানে ভোল্টেজের যে পরিবর্তনটা সেটা ধনাত্মক হবে, কারণ কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। আর তুমি যদি টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ কারেন্ট যাও, তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে তুমি সেদিকে যাচ্ছ, তখন ডেলভি নেগেটিভ হবে, কারণ তুমি হাই থেকে লো পোটেনশিয়ালে যাচ্ছ। কেভিএল ওকে, তার মানে এটা আমার প্লাস হলো, এটা এটা সমান এটা। তাহলে আমি এখান থেকে ই এর ভ্যালুটা বের করে নাও, 3 মাইনাস 15 ভোল্ট, তার মানে মাইনাস 12 ভোল্ট। সো অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। তড়িৎ চালক বলের মান কত হবে মাইনাস 12 ভোল্ট। হলো, এবার 14টা। ধাতব পরিবাহীতে আই ইকুয়ালস টু এন এ ভিডি অনুপ্রবাহের বেগ, বিচলন বেগ, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। একটি ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই, অনুপ্রবাহের বেগ ভিডি, পরিবাহীর ব্যাস এবং প্রবাহমাত্রা উভয়ই দ্বিগুণ করলে অনুপ্রবাহের বেগের কি পরিবর্তন হবে? প্রবাহমাত্রা রাশিমালা আই সমান এন ই এ ভিডি হলো। এ সমান কি ক্রস সেকশন, তার মানে এন ই পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু ভিডি, যেখানে ডিটা কি হচ্ছে তার ব্যাস ডায়ামিটার। তার মানে আমাকে এখানে কি চেয়েছে না বিচলন বেগের কত হবে, তাহলে আমরা বলতে পারি অতএব ভিডি প্রপোর্শনাল টু আই বাই ডি স্কোয়ার, বলতেই পারি ভিডি বাকি সবগুলো কনস্ট্যান্ট। তাহলে আমার ভিডিটা দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বের করতে বলেছে, তাহলে ভি টু বাই ভি ওয়ান সমান আই টু বাই আই ওয়ান ইন্টু ডি ওয়ান বাই ডি টুর হোল স্কোয়ার। তাহলে অর ভি টু বাই ভিডি সমান আই টু বাই আই ওয়ান, আই টু বাই প্রবাহমাত্রা দ্বিগুণ করেছো মানে 2 ইন্টু ব্যাসটাকেও দ্বিগুণ করেছো, তার মানে এটা হবে হাফের স্কোয়ার, তার মানে হাফ, তার মানে ভি টু ইকুয়ালস টু ভিডি বাই 2।
অর্থাৎ প্রদত্ত শর্তে বিচলন বেগ কি হবে না পূর্বের অর্ধেক হবে। সো রাইট অপশান ইজ ডি। হলো। আচ্ছা, এবার 15 দাগের কোশ্চেনটা দেখো। হুইস্টন ব্রিজ সব থেকে বেশি সুবেদী হয় কখন জানো? যদি 4টা বাহু রোধ তার অনুপাতটা যদি 1-এর কাছাকাছি হয়, মানে পি কিউ আর এস যদি প্রত্যেকে প্রায় সমান হয়ে যায়, এই অবস্থায় হুইস্টন ব্রিজটা সব থেকে বেশি সেন্সিটিভ হয়। তার মানে ঠিক আছে। হুইস্টন ব্রিজ দ্বারা রোধের পরিমাপ করার জন্য কোষের অভ্যন্তরীণ রোধের ওপর হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত নির্ভর করে না, এবং এমনকি ব্যাটারি এবং গ্যালভানোমিটারের যদি অবস্থান পরিবর্তন করা হয় সেক্ষেত্রেও তার নিস্পন্দ অবস্থার কোনোরূপ পরিবর্তন হবে না। সুতরাং 2 নম্বরটা ভুল আছে, 1 নম্বরটা সঠিক। সুতরাং কেবলমাত্র বিবৃতি 1 সত্য। সুতরাং 15 দাগের উত্তর হবে এ। এবার 16 দাগেরটা দেখো। 16 দাগেরটা একটা মিটার ব্রিজের প্রবলেম আছে। মিটার ব্রিজের প্রবলেমটা পড়ো। একটি মিটার ব্রিজের 2 ফাঁকে 10 ওহম এবং 30 ওহম রোধ যুক্ত আছে। বোঝা গেল? এবার বলেছে রোধ দুটিকে পরস্পর স্থান পরিবর্তন করলে নিস্পন্দ অবস্থার কি পরিবর্তন হবে? 16 দাগের প্রবলেমটা দেখো। মিটার ব্রিজ সবসময় ছবিটাকে ভাবার চেষ্টা করবে, দেখবে জিনিসগুলো নিজেরাই খুব সহজে করতে পারছে। 1 মিটার লম্বা হবে মিটার ব্রিজ। আমি এটাকে দিয়ে দিলাম ব্যাটারি, আর এইখানে দিয়ে দিলাম গ্যালভানোমিটার। হলো। এটাকে আমরা বলছি পি কিউ, এদিকটা আর, এদিকটা হচ্ছে আমার এস। দেখো এটা খুব সহজেই ভাবা যায়। আমার টোটালটা কত? 100। তার মানে এটা যদি x = 0 হয়, এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে x = 100। তাহলে p/q, প্রথমে p এর মান কত দেওয়া আছে না 10, এটার মান দেওয়া আছে কত না 30 ওহম। তার মানে এদের যদি অনুপাত যদি 1:3 হয়, তাহলে এদেরও অনুপাত 1:3 হবে। কারণ নিস্পন্দ অবস্থার শর্ত কি না p/q সমান r/s। p/q সমান r/s। আবার কোনো পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তার মানে এটা যদি 10, এটা যদি 30 হয়, তাহলে বুঝতেই পারছো এদিকের দৈর্ঘ্যটা এদিকের দৈর্ঘ্যের সম্পর্কটা, এটা যদি 1 গুণ হয় এটা হবে 3 গুণ। তার মানে বলো জকির অবস্থান তোমরাই বলো না কত হবে? তাহলে জকের অবস্থান হবে অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটার হবে প্রথম ক্ষেত্রে। x = 25 সেন্টিমিটার হলে, কারণ এটা যদি 25 হয় তার এদিকটা হবে 75, তাহলে 25 আর 75-এর অনুপাত হচ্ছে কত? 1/3। সুতরাং প্রথম অবস্থায় তার যে জকি যেখানে নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, x1টা হয়ে গেল কত না 25 সেন্টিমিটারে। হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে না এদের স্থান পরিবর্তন করছে। তার মানে এটা তখন হয়ে যাচ্ছে কিউ, আর এটা হয়ে যাচ্ছে তখন পি। স্বাভাবিকভাবে অনুপাতটা তখন এটাকেও আবার 3:1 অনুপাতে বিভক্ত করবে। তখন নিস্পন্দ বিন্দুটা 75 সেন্টিমিটার হবে, কারণ এদিকে 25 আর এদিকে 75। তাহলে অনুপাতটা কত হচ্ছে 3:1, কারণ এদের অনুপাতটা কত হচ্ছে 3:1। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে কত সেন্টিমিটারে না 75 সেন্টিমিটারে আমরা নিস্পন্দ বিন্দু খুঁজে পাবো। তাহলে বলছি সরণ কত হবে? তাহলে ডেল্টা এক্স এর মান কত হবে? তাহলে 75 25 বিয়োগ দাও, মানে 50 সেন্টিমিটার। মানে অপশান বি ইজ কারেক্ট। হলো।
2 স্কুল হলো। এরপর আমরা 3 স্কুল করছি, আবার 9 দাগ থেকেই 3 স্কুলেও সেম যায়, 9 থেকেই প্রবলেমগুলো দিচ্ছে। 9 বলেছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় তার আধানের একটা ইকুয়েশন দেওয়া আছে, কিউ ইকুয়ালস টু এটি মাইনাস বিটি স্কোয়ার বাই 2 প্লাস সিটি কিউব বাই 6 হলো। বলেছে বর্তনীর মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহের মান। আচ্ছা, আগে তো তড়িৎ প্রবাহটা নির্ণয় করি। তাহলে আই সমান ডি কিউ বাই ডিটি হলো। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে না, এ মাইনাস 2টা সামনে আসবে, কেটে যাবে, মানে আচ্ছা দেখিয়ে দিচ্ছি, 2bt বাই 2 প্লাস 3ct স্কোয়ার বাই 6, তার মানে এ মাইনাস বিটি প্লাস সিটি স্কোয়ার বাই 2 হলো। এইবার বলেছে দেখো, এইবার বলেছে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে কোনো চলরাশিকে যদি একবারে ডিফারেন্সিয়েট করি, তাহলে তার যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হয়, তাহলে ওই পয়েন্টটা, ওই বিন্দুতে হয় তার সর্বোচ্চ মান আছে, নাহলে সর্বনিম্ন মান আছে। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পর ধনাত্মক মান পাওয়া যায়, তাহলে হবে সর্বনিম্ন, আর যদি ঋণাত্মক মান পাওয়া যায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে হবে সর্বোচ্চ। তাহলে চলো আইকে ডিফারেন্সিয়েট করো। তাহলে ডিআই বাই ডিটি 0 মাইনাস বি 0 মাইনাস বি, 2 সামনে আসবে, কেটে যাবে, তার মানে সিটি, তার মানে মাইনাস বি প্লাস সিটি। আরেকবার ডেরিভেটিভ করি তো দেখি কি দাঁড়ায়। সত্যি সত্যি সি হচ্ছে গ্রেটার দেন 0 হচ্ছে, তার মানে এই যে মানটা আমরা পাবো, টি এর এখানে যে মানটা পাবো বি বাই সি, ওই মানে কিন্তু আইটা সর্বনিম্ন হবে। কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে সেটা সর্বনিম্ন অবস্থানকে নির্দেশ করছে। ওকে, যাকে তাহলে এটাকে 0 করে দাও। তাহলে আই এর সর্বনিম্ন মানের জন্য, তার মানে এই কন্ডিশনটা সর্বনিম্নকে নির্দেশ করছে, সর্বনিম্ন মানকে নির্দেশ করছে। তাহলে আই এর সর্বনিম্ন মানের জন্য তাহলে আমরা বলতে পারি মাইনাস বি প্লাস সিটি ইকালস টু 0, তাহলে অর টি ইকালস টু বি বাই সি। তাহলে টি এর মান বি বাই সি হলে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে। তাহলে এই মানটা এখানে আয়ের রাশিমালায় বসিয়ে দিই। তাহলে আই মিনিমাম মানে সর্বনিম্ন মান এ মাইনাস বি ইন্টু বি বাই সি প্লাস সি বাই 2 ইন্টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস বি স্কোয়ার বাই 2c। তার মানে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি স্কোয়ার বাই 2c, এ মাইনাস বি স্কোয়ার বাই 2c। অপশান ডি ইজ কারেক্ট। হলো। এবার 10-এর অঙ্কটা দেখো। আর ব্যাসার্ধের একটি অপরিবাহী রিংয়ের ওপর
অসংখ্য বিন্দু আধান রয়েছে। অপরিবাহী রিং, একটা অপরিবাহী রিং আর ব্যাসার্ধ, অপরিবাহী রিংয়ে অসংখ্য বিন্দু আধান আছে। এই রিংটাকে এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে, ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ওমেগা কৌণিক বেগে এই রিংটাকে ঘোরানো হচ্ছে। এদের আধানের মান কিউ আছে, Q/2 আছে, Q/4 আছে, এরকম অসংখ্য আধান আছে। বলেছে তুল্য প্রবাহমাত্রা কত? প্রবাহমাত্রা রাশিমালাটা হচ্ছে, আমরা জানি I সমান dQ/dt, রেট অফ ফ্লো অফ চার্জ। এখানে আমাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি এক কোনো নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে যদি একবার পূর্ণ আবর্তন করে, তাহলে প্রতিটা আধান একবার ওই বিন্দুটা দিয়ে অতিক্রম করছে। কত সময়ে? না, তার এক পর্যায়কাল সময়ে। তার মানে এখানে আমার dQ/dtটা হয়ে যাবে কিউ টোটাল বাই তার টাইম পিরিয়ড। কিউ টোটাল বাই তার টাইম পিরিয়ড, এটাই হয়ে যাবে আই। তাহলে কিউ টোটালের ভ্যালুটা কত হবে? তাহলে কিউ টোটাল সমান কিউ প্লাস Q/2 প্লাস Q/4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে কিউটা কমন নিলে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে 1 কমন রেশিও 1 মাইনাস কমন রেশিও মানে হাফ। তার মানে টোটাল যে আধানটা সেটা হয়ে গেল কত? না 2Q। তার এখানে মানটা বসিয়ে দাও, I সমান 2Q বাই ক্যাপিটাল টি মানে 2π/ω। তার মানে Qω/π, Qω/π। অপশান বি ইজ কারেক্ট। দেখো অঙ্কটা ক্লিয়ার হলো কিনা। এরপর আমরা আরো একটা ভালো অঙ্ক আছে, দেখো 11 দাগের অঙ্কটা আমরা করছি। দাগের অঙ্কটা করছি। দাগের অঙ্কটা, এক্স একটা বিন্দু আছে, এক্স। এই বিন্দু রোধের মান 3 ওহম। তারপর 3টা রোধ আছে সমান্তরাল সমবায়ে। তারা কোন সমবায়ে আছে? সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে আছে। তারপর আছে কটা? না, 2টো, এরাও সমান্তরাল সমবায়ে আছে। তারপর আর একটা, এটা হচ্ছে ওয়াই বিন্দু, এটা হচ্ছে 1 ওহম। এই দুটো বিন্দুর বিভব বৈষম্য বলে দিয়েছে 48 ভোল্ট। এটা হচ্ছে আমার 24 ওহম, এটা 8 ওহম, 20 ওহম, 30 and 60 হলো। আমাকে বলেছে
বিভব পার্থক্য, বিভব পার্থক্য করতে গেলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা টানো। এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা আমার থাকছে 3 ওহম। এই তিনটে তুল্য রোধ আগে বের করো। এই তিনটার তুল্য রোধ কত হবে? তাহলে 1/R সমান 1/20, 1/30 প্লাস 1/60, তার মানে 60, 3, 2, 1, 1/10, R equals to 10 ওহম। তার মানে এইটা হয়ে গেল আমার 10 ওহম। তাহলে এরা দুইজন আছে, গুণফল বাই যোগফল করে দিলে ওটা হয়ে যাচ্ছে 24 গুণিত 8/32, 8 4 32, 6 ওহম। তার মানে এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ হয়ে গেল 6 ওহম। তারপরে এটা ওয়াই, এটা 1 ওহম হলো। এইবার দেখো অঙ্কটা আর বিশেষ কিছু নেই, এটার বিভব বলে দিয়েছে কত না 48 ভোল্ট। তা নিশ্চয়ই তুমি এর প্রবাহ মাত্রা পেয়ে যাবে। প্রবাহ মাত্রা হয়ে যাচ্ছে I সমান V/R, তার মানে 48/6 মানে 8 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে। ব্যাস হয়ে গেল। তাহলে তুমি যদি 8 অ্যাম্পিয়ার প্রবাহটা পেয়ে যাও এইটুকু জায়গা থেকে, আমার এইটার বিভব দেওয়া আছে, তার তুল্যরোধ তুমি এখান দিয়ে বের করেছো, তাহলে সেখানে তুমি ভাগ দিয়েছো, তাহলে I ইকালস টু V/R প্রবাহ মাত্রা পেয়ে গেছে। তাহলে যেহেতু এরা শ্রেণী সমবায় আছে, তাহলে এখানেও হবে 8 অ্যাম্পিয়ার, এখানেও 8 অ্যাম্পিয়ার, এখানেও 8 অ্যাম্পিয়ার, সব জায়গায় 8 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল Vx মাইনাস Vy সমান R ইকুইভ্যালেন্ট ইন্টু I। তাহলে R ইকুইভ্যালেন্ট, তাহলে 3 10 13, 13 6 19 20, তাই তো? তাহলে এটা হয়ে গেল 20 ইন্টু 8 ভোল্ট, 160 ভোল্ট। সো অপশান এ ইজ কারেক্ট। আশা করছি এটা বুঝতে পেরেছি। হলো। এবার 12 অঙ্কটা, 12 অঙ্কটা তো হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা শর্ত চলে যাচ্ছে। 12 অঙ্কটা যখনই 5টা রোধ দেখতে পাবে তোমাদের সিলেবাসে, সাধারণত সেটা হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থায় যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, 5টা দেখলেই ওহম না ভেবে তার আগে হুইস্টন ব্রিজকে নিয়ে ভাববে। তাহলে এটা 7 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 6 ওহম। তাহলে দেখো P/Q সমান R/S, এটা আমার P, এটা আমার Q, এটা আমার R, এটা আমার S। তাহলে দেখো দেখি P/Qটা কত হচ্ছে বন্ধু। P/Q সমান 2/3, R/S সমান 4/6 সমান 2/3। তাহলে P/Q সমান R/S হচ্ছে, তার মানে এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সমান। তার মানে 7 ওহমের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। কেন না, যখনই হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থাটা স্যাটিসফাই করে, ওই অবস্থায় গ্যালভানোমিটার যে দুটো বিন্দুর সঙ্গে যুক্ত, ওই দুটো বিন্দু সমবিভব সম্পন্ন হয়ে যায়। আর সমান বিভব হলে রোধের মান যাই হোক না কেন সেখানে কোনো তড়িৎ প্রবাহ হবে না। বর্তনীতে ওই রোধটা যুক্ত থাকলেও বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রায় তার কোনো ভূমিকা থাকে না। ওকে, তাহলে এটা যেহেতু হয়ে গেছে, তাহলে এর কোনো ভূমিকা থাকবে না।
তার মানে 7-এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। তাহলে তুল্য রোধের মান কত হয়ে যাবে? তাহলে বর্তনীর তুল্য রোধের মান, তাহলে এরা দুজন শ্রেণী, তারা সমান্তরাল, তার মানে ওপরে 5 আর নিচে হচ্ছে 10। তাহলে গুণফল বাই যোগফল, 5 গুণিত 10 বাই 15, 5 গুণিত 10 বাই 15। তাহলে 5 2 10, 5 3 15, তার মানে 10-এর 3 ওহম, তাই তো? তার মানে এখানে কি হবে? বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। এবার ভালো কিছু প্রবলেম আছে, দেখো 13, 14, 15। এবার 13, পোটেনশিওমিটারের ব্যবস্থায়, আবার একটা পোটেনশিওমিটার এসছে, পোটেনশিওমিটারের ব্যবস্থায় একটি কোষকে যদি 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে যোগ করা হয় তাহলে তার বিক্ষেপ হয় না। তার মানে নিস্পন্দ অবস্থা সে পাচ্ছে কত না 60 সেন্টিমিটারে। এটা সেই পোটেনশিওমিটারের অভ্যন্তরীণ রোধ, পোটেনশিওমিটারের সাহায্যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা সেই জিনিসটা। একটা কোষের অভ্যন্তরীণ রোধ কত না 1.2 ওহম। এইবার যদি আমরা পরপর 6 ওহম 8 ওহম যদি পরপর আমি শান্ট হিসাবে ব্যবহার করি এই কোষটার সঙ্গে, তাহলে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে এটা আমাকে দেখতে হবে। আমি একবার তোমাদের সুবিধার্থে ছবিটা একবার আঁকছি, কীরকম ছিল পোটেনশিওমিটারের এই কেসটার ক্ষেত্রে। এখানে একটা চালক কোষ ছিল, এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ছিল RH, এর সঙ্গে একটা পোটেনশিওমিটারের নিজস্ব রোধ ছিল যেটা অনেক লম্বা হয় 10 মিটার, এর সঙ্গে একটা আননোন সেল, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং এর সঙ্গে একটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর স্মল আর ই, এর সঙ্গে একটা গ্যালভানোমিটার এবং তার সঙ্গে জকি। মনে করো প্রথমে এই চাবিটা ওপেন থাকে, প্রথমে নিস্পন্দ অবস্থা নির্ণয় করা হয়, মানে এই স্মলারের কোনো ভূমিকা থাকে না, তাই না? আমি ধরলাম তখন প্রথম ক্ষেত্রে L1 দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে। আর যখন তুমি এই চাবিটা অন করে দিয়েছো তখন কিন্তু এই পোটেনশিওমিটারটা এই বাইরের কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারবে না, তার প্রান্তীয় বিভব নির্ণয় করবে, কারণ এই সার্কিটে সেখানে একটা কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে কখনোই অফ করা যাবে না। হ্যাঁ, সেটা হয়তো বাইরে বেরিয়ে আসবে না, বাট ওই সার্কিটের মধ্যে ঘুরতে থাকবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা L1 এর জন্য নির্ণয় করে থাকি কে, আর L2-র জন্য আমরা নির্ণয় করে থাকি কে। ভালো করে থিওরিটা মনে করো। যদি এটা হয় তাহলে পোটেনশিওমিটারের ক্ষেত্রে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছিল স্মলার ইকুয়ালস টু L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। আমার মনে হয় এটাই ছিল স্মলার সমান L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। বোঝা গেল? এবার প্রত্যেকের মান দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে হবে কাকে না L2টাকে নির্ণয় করতে হবে। কখন না যখন এই আর এর মানটাকে আমাকে বলে দিয়েছে 6 ওহম। বহিস্থ বর্তনীতে মানে এই এক্সটার্নাল সার্কিটে যখন আমি 6 ওহম দিচ্ছি তখন আমার L2-র মান কত এটা আমাকে বের করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আমি লিখতে পারি তাহলে L1 বাই L2 মাইনাস 1 সমান ক্যাপিটাল আর এই স্মলার বাই ক্যাপিটাল আর। হলো? তাহলে কি দাঁড়াচ্ছে L1 বাই L2
সমান 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে L2 ইকুয়ালস টু L1 বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এটা তোমার ফর্মুলা, বুঝলে বন্ধু? তাই মান বসাও তো। আমি আর L1টা নিস্পন্দ অবস্থা পেয়েছিল কততে? প্রথমে L1টা কত না 60, প্রথমে পেয়েছিলাম L1টা কত না 60। এটা সবগুলোর জন্যই 60 হবে, মানে কারণ এই বাইরেরটা তখন আমরা সার্কিটে ধরি না। কোষের তড়িৎচালক বল নির্ণয়ের সময় প্রথম ক্ষেত্রে যে দূরত্বে নিস্পন্দ অবস্থা পাওয়া যায় তাকে L1 বলে, তার মানে এখানে 60 দেওয়া আছে, তাহলে 60 বসিয়ে দাও। 60 1 প্লাস স্মল আরের মান দেওয়া আছে কত না 1.2, আর এখানে আমার দেওয়া আছে কত না 6। তাহলে করো ক্যালকুলেশন, তাহলে এটা করলে এটা 5 হচ্ছে 1/5, তার মানে এটা হয়ে যাবে 50 সেন্টিমিটার। তার মানে দেখো 50 কোথায় হচ্ছে, 50 মানে 6-এর জন্য সি, 1-এর সি একটাই আছে, বাকিগুলো তোমরা নিজেরা করবে, আমি আর করছি না, নিজেরা করবে। অপশান বি ইজ কারেক্ট, কারণ দেখো সি একটাই অপশানে আছে, ঠিক আছে। এরপর চোদ্দ দাগের প্রবলেমটা দেখো। R1 এবং R2 সমকেন্দ্রিক দুটা গোলক, এদের মধ্যবর্তী অংশ একটি পদার্থ দ্বারা পূর্ণ করা হয়েছে যার পরিবাহিতাঙ্ক সিগমা। তাহলে গোলকদ্বয়ের মধ্যে রোধের মান কত? এটা একটা গোলক, গোলকদ্বয়ের মধ্যে রোধের মান মানে এইখানে একটা আমি যদি ব্যাটারি লাগাই আর বাইরে যদি একটা ব্যাটারি লাগাই, মানে দুটো পয়েন্ট, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, তাহলে তার রেজিস্ট্যান্সটা কত? মানে আর এ বি কোশ্চেন মার্ক। এটা আবার কি ব্যাপার? আমরা জানি কোনো পরিবাহীর রোধ আর সমান রো ইন্টু এল বাই এ, যদি সিগমা দিয়ে করি 1 সিগমা ইন্টু এল বাই এ। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা তখনই হয় যখন আমার প্রস্থচ্ছেদটা সুষম, ইউনিফর্ম ক্রস সেকশন। কিন্তু যদি ক্রস সেকশন চেঞ্জ হয় তাহলে আমরা কি করব? সমস্যা। সেই জন্যই অঙ্কটা এখানে দিতে চেয়েছে। এখানে আমি এইটার অন্তর ব্যাসার্ধ R1, বহির ব্যাসার্ধ হচ্ছে R2, আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম, যার ভেতরেরটা এক্স এবং বাইরেরটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, যেখানে ডিএক্সটা খুব ছোট। তার মানে ওই অবস্থা তার ক্রস সেকশনটাকে আমরা ইউনিফর্ম বলে ধরে নিতে পারি। তার মানে এক্স ব্যাসার্ধের ডিএক্স বেধ সম্পন্ন গোলকের রোধ আমরা লিখতে পারি এক্স ব্যাসার্ধের ডিএক্স বেধের গোলকের রোধ। তাহলে ডি রো মানে খুব ছোট্ট ডেরিভেটিভের জন্য ডি রো সমান রো এর জায়গায় লিখছি 1 সিগমা ইন্টু এল এর জায়গায় কত হবে বন্ধু? তার অন্তর ব্যাসার্ধ এক্স, বহিঃ ব্যাসার্ধ এক্স প্লাস ডিএক্স, তাহলে আমার দৈর্ঘ্যটা কত হবে? ডিএক্স। তার মানে ডিএক্স বাই তার যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা কত না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত না 4πx², তার মানে 1/4π সিগমা dx/x²। এটা হচ্ছে এক্স ব্যাসার্ধের ডিএক্স বেধ সম্পন্ন গোলকের যে ছোট্ট অংশটা, মানে যে সেলটা, যেটা খোলক, সেই খোলকের রোধ হচ্ছে এটা। যদি এবার ইন্টিগ্রেশন করো, যেখানে এখানে প্যারামিটার কে কেবলমাত্র এক্স হচ্ছে প্যারামিটার, তাহলে এক্সের মানটা কমে কমে কত হতে পারে? R1
বেড়ে বেড়ে সর্বোচ্চ কত হতে পারে R2, কারণ তাদের ব্যাসার্ধ R1 এবং R2 বলা আছে। তাহলে ইন্টিগ্রেট করলেই আমরা ওই যে বিশেষ যে গঠনটা, যার ক্রস সেকশনটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যার বেদ R2 - R1, এরকম গোলাকার পরিবাহীর রোধ আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এখন R = 1/4π ইন্টিগ্রেশন অফ dx/x², লোয়ার লিমিট R1, আপার লিমিট R2। তাহলে 1/4π ইন্টিগ্রেশন করলে কি হবে? x⁻⁻1 + 1 মানে -1/x, তাহলে R1 থেকে R2। 1/4π, এক সেকেন্ড দাঁড়াও, এটা সিগমা হবে বন্ধু, এপসা লেখা হয়ে গেছে, সিগমা। তাহলে 1/R2 + 1/R1, তার মানে 1/4π সিগমা, তার মানে R1 তার মানে এটা করলে তাহলে কি হবে? R1 R2 হয়ে গেলে লসাগু R1 R2, তাহলে -R1, তার মানে এটা হয়ে যাবে R2 - R1। দেখো দেখি মিলছে কিনা। তার মানে R2 - R1/R1 R2 4π সিগমা, অপশান এ ইজ কারেক্ট। হলো। আর ঘনকের ক্ষেত্রে এই প্রমাণটা একটু বড় প্রমাণ হবে, এটা একটু মনে রেখে দিতে হবে, বুঝতে পেরেছি? আমি কয়েকটা ঘনকের ছবি বলে দিচ্ছি। যদি একটা ঘনকের দুই বিপরীত কর্ণবিন্দুর মধ্যে তুল্যরোধ জানতে চাই, কারণ পরীক্ষা হলে তোমার পক্ষে এটা কার পক্ষে বের করা যাবে না। যদি এই দুটো বিপরীত কর্ণবিন্দু হয়, বিপরীত কর্ণবিন্দুর মধ্যে যদি তুল্যরোধ হয়, তার প্রতিটা বাহুর রোধ যদি এটা হয়, তাহলে কত হয়? R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 5R/6। হলো, 5R/6। যদি ঘনকের একই তলের দুই বিপরীত কর্ণবিন্দুর মধ্যে তুল্যরোধ বলে, একটা ঘনকের মানে এই কেসটা যদি বলে এইখানে ইন করছে একই তলে দুই বিপরীত কর্ণবিন্দু, তখন তুল্যরোধ হবে 3R/4। হলো। আর যদি বলে যে একটা বাহুর দুই বিপরীত বিন্দুর মধ্যে, মানে যেটা এখানে দিয়েছে, যদি একটা বাহুর দুই বিপরীত বিন্দুর মধ্যে বলে, মানে এইখান দিয়ে ইন করলো, এইখান দিয়ে আউট করলো, তখন তার তুল্যরোধ হয়ে যাবে 7/12R। হলো। খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে। এবার 16 দাগের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, পরীক্ষায় আসার মতো। গ্যালভানোমিটারে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যুক্ত করে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়, আর গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যোগ করে তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। তোমাদের মনে পড়ছে এটা কোনটা হতে পারে? যদি একটা গ্যালভানোমিটার মানে কি? একটা বিশেষ যন্ত্র যেটা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারে, কিন্তু তার একটা সর্বোচ্চ লিমিট আছে। যদি আমরা গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করে যদি তাকে মূল বর্তনীর সঙ্গে যোগ করি, তাহলে তার কার্যকর রোধ বেড়ে যাওয়ার জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কিন্তু সেই হারে বাড়ে না। মানে কি কখন হয়? এটা যখন আমরা ভোল্টমিটারে তৈরি করি, একটা গ্যালভানোমিটারকে আমরা ভোল্টমিটারে যখন বানাচ্ছি,
তখন কিন্তু শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করে তাকে অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করছি। আর যখন সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যোগ করে আমরা রক্ষা করছি, তখন তাকে আমরা অ্যামিটার বানাচ্ছি। তার মানে অ্যামিটার বা ভোল্টমিটার দুটোই তৈরি হয় গ্যালভানোমিটার থেকে। শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করলে সেটা হয়ে যায় ভোল্টমিটার। মানে একটা গ্যালভানোমিটারের সঙ্গে যদি শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করে দাও, এই পুরো সিস্টেমটাকে আমরা বলি ভোল্টমিটার, যেখানে RS ভেরি ভেরি গ্রেটার দেন G, এটাকে বলা হয় ভোল্টমিটার। এটাও আমরা গ্রামটাকে রক্ষা করছি। যদি গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে আমরা শান্ট যোগ করে দিই, যেখানে S ভেরি ভেরি লেস দেন G, সেক্ষেত্রেও তাকে কিন্তু আমরা অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করতে পারি। সুতরাং এক্ষেত্রে অপশান সি হবে কারেক্ট। বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। হলো, আজকে এখান পর্যন্ত করালাম আলোচনা। পরের দিন আবার কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাস আসবে। ওকে, এগুলো ভালো করে করো।